নমস্কার বন্ধুরা। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হবে তার বাংলা বিষয়ের সাজেশান সমগ্র। তাও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা যদি মাধ্যমিকের বাংলা বা অন্যান্য সাবজেক্টের সাজেশান করা যায়, তো সেই জন্যই আমি চেষ্টা করলাম এবং আশা করছি এখান থেকে তোমাদের মোটামুটি অনেকটাই কমন চলে আসবে। তো আমরা চলো দেখে নিই, আমি জাস্ট প্রশ্নগুলো বলে দেবো, তোমরা উত্তরগুলো খুঁজে লিখে নিও। প্রথমে যেটা আসছে তোমাদের এই জ্ঞানচক্ষু বিষয়ে, দ্যাট 3 নম্বর করে থাকবে। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, দেখো। একে দেখা যাচ্ছে যেন নেশায় পেয়েছে, কার কথা বলা হয়েছে, তাকে কিসে নেশায় পেয়েছে। এরপর দুইটা বলা হচ্ছে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কোনো দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে, বুঝিয়ে দাও। 3 দাগে বলা হয়েছে যে রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। তো কে কখন কথা বলেছে, গল্প ছাপা হলেও তখন খুশি হতে পারে না কেন। এরপর পূর্ণমান 5-এর প্রশ্ন বলবো, তোমরা আমি বলে দিই, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে কী হবে, এর পরে কোনো সাজেশান দিলে মাধ্যমিক টেস্টের বা মাধ্যমিক পরীক্ষার জন্য, তাহলে তোমরা তার উত্তরগুলো বা প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। এবার আমরা দেখে নিই প্রশ্ন 5-এ যেটা বলেছে, জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কী বোঝানো হয়েছে, গল্পটি পড়ে তুমি কী শিক্ষা পেলে, লেখো। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপর 2-এরটা যেটা বলা হয়েছে যে জ্ঞানচক্ষু খুলে গেল, তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। 3-এর প্রশ্নটা বলছি, অলৌকিক ঘটনাটি কী, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন। এবং 4টা আছে এর প্রত্যেকটি লাইনই তো নতুন আনকরা, এর বলতে এখানে কিসের কথা বলা হয়েছে, বিষয়টি পরিস্ফুট করো। এরপর আছে অসুখী একজন, প্রশ্নমান 3-এর বলছি আমি। তো এর প্রশ্নগুলো আমি বলে দিই। আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে, তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কোথায় ছেড়ে দিলাম। ধুয়ে দিল আমার পায়ের দাগ, 2-এরটা বলছি, কে ধুয়ে দিল পায়ের দাগ, ধোয়ার তাৎপর্যটা কী। এরপর 3-এটা বলেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, তো মেয়েটি অপেক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 4-টা সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, বক্তা কখন কথা মনে করেছেন। এরপর 5-এরটা সেই মেয়েটির মৃত্যু হলো না, তো কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন এমন বলা হয়েছে। এবার প্রশ্নমান 5-এরটা আমরা দেখে নেব। দেখো যেটা বলছে যে অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এরপর 2-এরটা বলা হয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কিসের প্রতীক হিসেবে কবিতায় প্রতিভাত হয়েছে, মেয়েটি আমার অপেক্ষায়, এর দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন। তারপর যুদ্ধে এলো, তারপরে কী বোঝানো হয়েছে, যুদ্ধ কিভাবে ঘটলো, যুদ্ধে এলে কী ঘটলো। এরপর 4-টা বলছি অসুখী একজন কবিতায় বিশ্ব শান্তির বার্তা দেওয়া হয়েছে, আলোচনা করো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আয় আয় দল বেঁধে থাকি, তো সেটা আমি বলছি। এর প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে এখনও, হয়তো শব্দটি পৃথিবী মানে কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন। তো পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি। এরপর 3-এরটা আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না কেন। 4-একটা বলেছে যে আয় আয় দল বেঁধে থাকি, এ আমন্ত্রণ কেন। এরপর 5-এরটা আমাদের ডান পাশে ধস, কবি কোন বিপর্যয়কে ইঙ্গিত করেছেন, এ কথা বলার কারণ কি। এবং 6-একটা আমাদের শিশুদের সব বলতে কবি কী বুঝিয়েছেন। এরপর প্রশ্নমান 5-এর বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। যে আয় আয় বেঁধে বেঁধে থাকি, কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এরপর 2-একটা আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, উক্তিটির যৌক্তিকতা কবিতা অবলম্বনে বিচার করো। আমাদের ঘর গেছে উড়ে, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘর উড়ে গেছে কেন। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি ও সমকালকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কী বোঝায়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন। এরপর আফ্রিকা, তো আফ্রিকা 3 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেটা বলে দিই। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে, দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। 2-একটা নগ্ন করলো আপন নির্লজ্জ অমনুষ্যতা, উক্তিটির কারণ কী। এবং 3-একটা দাঁড়াও এই মনোহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে, মনোহারা মানবীর বলতে কাকে বোঝানো হয়েছে। এরপর 4-টা বলছে এই কবিতায় প্রদোষকাল এবং দিনের অন্তিমকাল শব্দগুলি কী কারণে ব্যবহার করা হয়েছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, এই বেজে ওঠার তাৎপর্য কী।
এরপর 5 নম্বর যে মানগুলো আছে দেখো, কৃপণ আলোর অন্তপুরে এবং অপমানিত ইতিহাসে আফ্রিকার যে চিত্র অঙ্কন করেছেন তা স্পষ্ট করো। দুটো বলছে হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। তিনটা নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তারা কিভাবে আপন নির্লজ্জ ও মানুষ হত্যার প্রকাশ ঘটিয়েছিল, তাদের সম্পর্কে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে লেখো। এসব যুগান্তরের কবি, যুগান্তরের কবি বলতে কী বোঝানো হয়েছে, এর তাৎপর্য কী। তারপর 5টা বলা হচ্ছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। হারিয়ে যাওয়া কালি কলম, এরপরের যে কবিতা তো আমি বলে দিচ্ছি। প্রাচীন এরা বলতে কি বলতেন, পাঠ্য প্রবন্ধ অনুসারে রকমারি দাওয়াতের পরিচয় দাও। 3টা ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 4টা বক্তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বিবৃত করো। এরপর প্রশ্নমান 5-এর যেগুলো বলা হচ্ছে দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা কীরূপ, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের স্রষ্টাকে, কীভাবে তার জন্ম হয়েছিল। এরপর 3টা প্রাচীন এরা বলতেন কি বলতেন, সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। এরপর 4টা মুঘল দরবারে একদিন, তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এরপর বহুরূপী, বহুরূপীর প্রশ্নমান 3-এর যে প্রশ্নগুলো করতে হবে দেখো আমি বলে দিচ্ছি। একটা খুব উঁচু দরের সন্ন্যাসিনীর পরিচয় দাও। এরপর 2টা সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে সে বলতে কি বোঝানো হয়েছে, তাকে দুর্লভ বলা হয়েছে কেন। 3টা ফরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বকে বানিয়েছিলেন। এরপর 4টা অদৃশ্য কোনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না, তো হরিদ্বার কোন ভুলের কথা বলা হয়েছে। এরপর 5টা দেখো, বড় চমৎকার আজকেই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্পে উল্লেখিত সন্ধ্যার নৈসর্গিক বর্ণনা দাও। এরপর 6টা শুধু জল ফেটে ভাত ফোটে না, তো কার সম্পর্কে কথা বলা হয়েছে, ভাত ফোটে না কেন। এরপর প্রশ্নমান 5, হরিদার জীবনে সত্যিই এক নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার পরিচয় দাও, তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। জগদীশবাবুর বাড়িতে হরিদা বৈরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার সংক্ষিপ্ত বর্ণনা করো। আমার অপরাধ হয়েছে, কোন অপরাধের কথা বলা হয়েছে, বক্তা কে। খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন, এর থেকে কি আশা করা যেতে পারে। তো বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আক্ষেপ কতটা তা যথার্থটা লেখো। এরপর আসছে অভিষেক, তো অভিষেকে যেটা হচ্ছে হায় বিধি মমপতি, বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে, হাসিবে কেন। তো অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন। কপিলা লঙ্কা, কপিলা জলধি, জলধি শব্দের অর্থ কী, এই কম্পনের কারণ কি। সাজিচ্ছে রাবণ রাজা, রাবণ রাজা সাজসজ্জার কারণ কি। এরপর 5টা বলেছে যে হায় বিধি বাম মমপতি, কার উক্তি, কী কারণে এমন উক্তি। এরপর 2টা হাঁ ধিক মরে, বক্তা নিজের কেন ধিক্কার দিয়েছেন, পাঠ্যাংশ অবলম্বনে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর 3টা বলেছে অভিষেক করিলা কুমারে, কুমার চরিত্রটি বিশ্লেষণ করো। 4টা বলেছে অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় তুলে ধরো। এরপর আসছে সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা দেখো 3 নম্বরে যেটা হয়েছে, মাত্র 15টি আসামির রাজত্ব করেছে লুৎফা, বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল। তারপর 2টা তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা, কার বুকে রক্তের তৃষ্ণা বর্তমান, উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কী ইঙ্গিত দিতে চেয়েছেন। তোমাদের কাছে আমি লজ্জিত, তাদের কাছে বক্তা লজ্জিত কেন। এরপর 4টা আপনি আমার পরম আত্মীয়, বক্তাকে কাকে তিনি পরম আত্মীয় বলে মনে করেছিলেন। এরপর 5টা দেখো, তোমার কথা আমরা চিরদিনই মনে রাখবো, কার প্রতি কে এই উক্তি করেছেন, বক্তা তাকে চিরদিন মনে রাখবেন কেন। জানি না আজ কার রক্তচোষা সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, পলাশী নামকরণের কারণ কি লেখো, এই উক্তিটির তাৎপর্য লেখো। এরপরে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, বাংলার কেমন দুর্দিনের দিন ঘনিয়ে এসেছিল, সেই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছিল। এরপর 4টা কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, কে কাকে একথা বলেছে, কলকাতা জয়ের ইতিহাস সংক্ষেপে লেখো। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচালগামী, এই উক্তিটির আলোকে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। এরপর যেটা আসছে প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস দেখো, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, কোন মহানিশার কথা কবি কোন প্রসঙ্গে বলেছেন। 2টা এই কবিতায় কবি ধূমকেতুকে সর্বনাশী জ্বালামুখী বলে কেন উল্লেখ করেছেন, ব্যাখ্যা করো। 3টা বলেছে যে জয় পলয়ঙ্কর, পলয়ঙ্করকে এই কবিতায় কাকে তিনি কী নামে কবি পরিচিত করেছেন। এরপর 4টা ওই নতুনের কেতন ওরে উৎস নির্দেশ করো, নূতনের কেতন বলতে কবি কী বুঝিয়েছেন।
এরপর 5-এরটা, প্রলয়োচ্ছ্বাস কবিতার পটভূমি আলোচনা করে কবি মানুষের পরিচয় দাও। 2-এরটা, প্রলয়োল্লাস কবিতাটিকে প্রতিবাদধর্মী কবিতা বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো। এবং 3-এরটা বলছে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন। এরপর আসছে পথের দাবি। পথের দাবিটা দেখে নাও। কেবল আশ্চর্য সে রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের দৃষ্টির কথা বলা হয়েছে, চোখ দুটি বর্ণনা করো। এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। লোকটিকে, তাকে কেন কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিয়ে তার কথা বলা হয়েছে এবং কেন। যাকে খুঁজছেন তার কায়সারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার শব্দটির অর্থ কী, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তিনি এরকম উক্তি করেছেন। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এরপর পথের দাবি গল্প অনুসারে গিরিশ মহাপাত্র চরিত্রটি বিশ্লেষণ করো। অপূর্ব প্রথম শ্রেণীর ছাত্রী, প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে অপূর্ব ট্রেনে স্বরাজ্য অভিজ্ঞতা হয়েছিল তার বিবরণ দাও। এরপর আসছে সিন্ধু তীরে। তো সিন্ধু তীরে দেখো, 1-একটা বলা হয়েছে সখী তবে আজ্ঞা দিল, সখীদেরকে আজ্ঞা দিয়েছিল। 2-একটা বলেছে বিস্মিত হইল বালাকে, তার বিস্ময়ের কারণ কি। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে সে সর্বক্ষণ কোথায় থাকে। অতি মনোহর দেশ, এই কবিতাংশ থেকে গৃহীত মনোহর দেশটির বর্ণনা দাও। 5-এরটা বলা হচ্ছে যে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে মনোহর দেশটির পরিচয় দাও। রূপে অতি রম্ভা যিনি, রম্ভাকে তার রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে। উদ্ধৃত ব্যক্তির যে রূপচিত্র পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 3-এরটা বলা হচ্ছে যে সিন্ধু তীরে দিব্যস্থান, কে এই দিব্যস্থান দখল দেখলেন, দেখে তিনি কি করলেন। এরপর অদল বদল, ইসাবের বাবাই সাবকে ডেকেছেন, এই স্বাভাবিক বিষয়টির মধ্যে অস্বাভাবিকতা কী ছিল। এই আওয়াজ মুখরিত হয়ে উঠল কেন, আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি। উনি ঘোষণা করলেন, কে কী ঘোষণা করলেন। তো হিসাবের মনে পড়লো, ইসাবের কি মনে পড়লো। এরপর 5 নম্বরের প্রশ্ন দেখো, অদল বদল গল্পে ইসাবের চরিত্রটি বর্ণনা করো। তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশা ব্যাপারটা কি, ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন। অদল বদল গল্পটি আসলে ধর্ম বর্ণের ঊর্ধ্বে প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান। পাঠাংশ অবলম্বনে মন্তব্যটি সার্থকতা বিচার করো। এরপর আমরা আসছি যে বাংলা ভাষার মান। দেখো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে। 2-একটা বলা হয়েছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝো। ইংরেজি শব্দই বাংলা বানানে চলনে ভালো, মন্তব্যের তাৎপর্য কী। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এবারে অস্ত্রের বিরুদ্ধে গান। তো গান দাঁড়ালো ঋষিবালক, গানের সঙ্গে ঋষিবালকের সম্পর্কটি কী লেখো। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কবি কীভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। শুধু একটি কোকিল কী করতে পারবে বলে কবির আশা। কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। এরপর যেটা বলা হয়েছে যে নদীর বিদ্রোহ। তো আজ যেই নদী খেপিয়া গিয়েছে, নদীর পূর্ব ও পরবর্তী রূপ বর্ণনা করো। কিন্তু পারিবে কি, কী পারা নিয়ে নদীর চাঁদ সংশয় প্রকাশ করেছে, সংশয়ের কারণ কী ছিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়েছে, কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে। এরপর নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ একটি ব্যতিক্রমী চরিত্র আলোচনা করো। বড় ভয় করিতে লাগিল নদীচরের, কেন ভয় করতে লাগলো, এই ভয়ের পরিণতি কী হয়েছিল। এরপর কোনি, আজ বরণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারণী কি, গঙ্গা তীরের বর্ণনা প্রসঙ্গে কমে পাঠান যেভাবে পড়েছে তা গুছিয়ে লেখো। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। মনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিশ্লেষণ করো। ফাইট, কোনি ফাইট, এই শব্দগুলি সমস্ত উপন্যাসে কীভাবে বীজমন্ত হয়ে উঠেছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখো। কথাগুলি কাহিনীতে ক্লাইম্যাক্স সৃষ্টিতে কতটা ভূমিকা পালন করে। স্টেট চ্যাম্পিয়নশিপে খুনের বিষয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার বিবরণ দাও। কোনি তুমি আনস্পোর্টিং, এই প্রসঙ্গ কার এই উক্তি, উনি কে, অনস্পোর্টিং বলার কারণ কি, এরপর কী ঘটেছিল। কোনির সাফল্যের পেছনে ক্ষিতিশ সিংহের অবদান আলোচনা করো। এবার আমরা ব্যাকরণ চলে আসি। দেখো, ব্যাকরণে কারক অকারক সম্পর্ক, সমাস, বাক্য, বাচ্য, এটা করতে হবে। এবং প্রবন্ধ তোমাদের বেশ কয়েকটাই একটু দেখে নেবে, যেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ও বিজ্ঞান ও কুসংস্কার, সমাজ তত্ত্বতায় বিজ্ঞানের ভূমিকা, এবং বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। এরপর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, প্রাকৃতিক বিপর্যয় ও তার প্রতিকার, বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়, কেরালার বন্যা, বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার, একটি সেতুর আত্মকথা, একটি নদীর আত্মকথা, তোমার জীবনের লক্ষ্য, তোমার প্রিয় বাঙালি বৈজ্ঞানিক, একটি ভ্রমণের অভিজ্ঞতা, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, জীবন মাধ্যমে সংবাদ মাধ্যমের ভূমিকা, ইন্টারনেটের ভালো মন্দ, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, কন্যাশ্রী প্রকল্প, বাংলার উৎসব,
তোমার প্রিয় সাহিত্যিক, প্রিয় লেখক, কবি, ফিফা ফুটবল 2018, রবীন্দ্রনাথ ঠাকুর, ভ্রমণের গুরুত্ব, খেলাধুলার প্রয়োজনীয়তা, এগুলো জাস্ট একটু করে দেখে নেবে, ফণী ঘূর্ণিঝড় তার প্রভাব। এবার প্রতিবেদন যেগুলো করবে সেটা হচ্ছে বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী, বন্যা কবলিত মানুষের চেন্নাইয়ের প্রাকৃতিক খাতের ক্রীড়ানক, বাস দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ার ফাঁদে মানুষ, ক্লাবে রক্তদান শিবির, বিদ্যালয়ে ট্রিটমেন্ট ক্যাম্প, গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। তো এই সমস্ত এগুলো প্রতিবেদন রচনা এবং প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করে রেখে দিও। আমি সাজেশান দেওয়ার চেষ্টা করি, আশা করি বেশ অনেকটাই, প্রায় 90% মতো কমন চলে আসবে এর থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।